স্বজনদের দাবি সেই পুলিশ সদস্য মানসিক ভারসাম্যহীন, নিয়েছেন চিকিৎসাও। ফ্রান্সের পার্লামেন্ট ভেঙে দিলেন ম্যাক্রো, আগাম নির্বাচনের ঘোষণা। জানাবো পাকিস্তানের সরকার ভেঙে যাওয়ার ইঙ্গিত দিলেন পিপিপি নেতা। এবং সর্বশেষ জানাবো আরও 5 বছর ক্ষমতায় মোদি, কি প্রভাব পড়তে যাচ্ছে বিশ্বে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। স্বজনদের দাবি সেই পুলিশ সদস্য মানসিক ভারসাম্যহীন, নিয়েছেন চিকিৎসাও। রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে সহকর্মীকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য কাউসার আলী মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন তার স্বজনরা। একাধিকবার নিয়েছেন চিকিৎসাও। কাউসার আলী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী দারের পাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা হায়াত আলীর মাস্টারের ছেলে। 2005 সালের 15 ডিসেম্বর তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কাউসারের মা মাবিয়া খাতুন বলেন, আমার ছেলে এমনিতে ভালো, তার মাথার সমস্যা আছে। চাকরিতে যোগদানের পর 2010 সালের দিকে তিনি মানসিক রোগে আক্রান্ত হন। শনিবার রাত 8টার দিকে তার সঙ্গে শেষ কথা হয়। ভালোভাবেই আমার সঙ্গে কথা হয়েছে, তবে কয়েকদিন ধরে বাড়িতে একটু কম কথা বলতো আমার ছেলে। এ বিষয়ে তার স্ত্রী নীলুফার ইয়াসমিন সাথী বলেন, আমার স্বামী মানসিক রোগে আক্রান্ত, তিনি মাঝে মাঝে অসুস্থ হয়ে যেতেন। কয়েকবার তাকে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। চিকিৎসার কাগজপত্র তার কাছেই রয়েছে। আমাদের পারিবারিকভাবে কোনো সমস্যা ছিল না। মানসিক সমস্যা শুরু হলে পরিবারের সদস্যদের সঙ্গে কম যোগাযোগ করতেন, কথাও কম বলতেন। দৌলতপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফার বলেন, চাকরিতে যোগদানের 5 বছর পর থেকেই মানসিক রোগে আক্রান্ত তিনি। পরে তার চিকিৎসা করানোর জন্য সুস্থ হলে আবার চাকরিতে যোগদান করে তিনি। ফ্রান্সের পার্লামেন্ট ভেঙে দিলেন ম্যাক্রো, আগাম নির্বাচনের ঘোষণা। ফ্রান্সের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। একই সঙ্গে দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণাও দিয়েছেন তিনি। সদ্য সমাপ্ত ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচনে খারাপ ফলের জেরেই হঠাৎ সংসদীয় নির্বাচনের এই ঘোষণা দেওয়া হলো। প্রতিবেদনে বলা হয়েছে, ইইউ নির্বাচনে নিজের মধ্যপন্থী জোটকে অতি ডানপন্থীরা পরাজিত করার পরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রোববার পার্লামেন্ট ভেঙে দেওয়ার পাশাপাশি আগাম আইনসভা নির্বাচনের কথা ঘোষণা করেছেন। হঠাৎ এই ধরনের সংসদীয় নির্বাচনকে স্ন্যাপ লেজিসলেটিভ ইলেকশন বলা হয়। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ম্যাক্রো জানিয়েছেন, আগামী 30 জুন ফ্রান্সের প্রথম দফায় সংসদের নিম্নকক্ষের নির্বাচন অনুষ্ঠিত হবে, আর দ্বিতীয় দফায় ভোট হবে আগামী 7 জুলাই। সংবাদ মাধ্যম বলছে, সদ্য সমাপ্ত ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচনে খারাপ ফলের কারণেই হঠাৎ করে পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা করা হয়েছে। ইইউ এর ওই নির্বাচনে ন্যাশনাল র্যালি থেকে শুরু করে কট্টর ডানপন্থী দলগুলোর প্রায় 40% ভোট পেয়েছে। এই কথা কার্যত স্বীকারও করে নিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রো। তিনি বলেন, যারা ইউরোপকে রক্ষার কাজ করতে চায় সেই সমস্ত দলের জন্য এটা মোটেও ভালো ফলাফল নয়। অতি ডানপন্থী দলগুলো মহাদেশের সর্বত্রই ভালো করছে এবং ছড়িয়ে পড়ছে। তার ভাষায়, এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আমি নিজেও পদত্যাগ করতে পারছি না। আমি আপনাদের বেছে নেওয়ার অধিকার দিতে চাই। আমি আজ রাতে পার্লামেন্ট ভেঙে দিচ্ছি। ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠোর সিদ্ধান্ত, কিন্তু একই সঙ্গে এটা আত্মবিশ্বাসের পদক্ষেপও। আমার আপনাদের উপরে আস্থা রয়েছে। ফ্রান্সের জনগণ নিজের ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেরাটাই বেছে নেবেন। পাকিস্তানের সরকার ভেঙে যাওয়ার ইঙ্গিত দিলেন পিপিপি নেতা। শাহবাজ শরীফের সরকার আগামী 3 মাসের মধ্যে ভেঙে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির নেতা মঞ্জুর ওয়াসান। রোববার পাকিস্তানের খায়রপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই পিপি নেতা আরও বলেন, আগামী 3 মাস শাহবাজ শরীফের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশটির রাজনীতি সম্পর্কে সাহসী ভবিষ্যৎবাণীর জন্য ওয়াসান বেশ পরিচিত। খবর জিও নিউজ। পাকিস্তান অবজারভার ও পিপিপি নেতা বলেন, পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের প্রেসিডেন্ট নওয়াজ শরীফের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই। পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান এবং অন্যান্য রাজনীতিবিদদের ভবিষ্যৎ খারাপ বলে মন্তব্য করেছেন তিনি। ওয়াসান বলেন, তাদের মুক্তি দেওয়া হয়েছিল এবং তা ফিরিয়েও নেওয়া হয়েছে, তাই ইমরান খানের কল্পনার জগতে বসবাস করা উচিত নয়। পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে। নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পিপিপির সঙ্গে জোট গড়ে সরকার আসে পিএমএলএন। তবে আগামী বাজেট নিয়ে বর্তমানে পিএমএলএন এর সঙ্গে টানাপোড়েন চলছে পিপিপির।
এমন পরিস্থিতির মধ্যে এই পূর্বাভাস দিলেন মঞ্জুর। পিপিপির সিনিয়র নেতা খুরশিদ শাহ বলেন, সরকার বাজেটের বিষয়ে আমাদের কিছুই জানায়নি। PMLN বেসরকারীকরণ নীতি, কর, উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে কি করছে সেগুলো আমরা জানি না। আরও 5 বছর ক্ষমতায় মোদি, কি প্রভাব পড়তে যাচ্ছে বিশ্বে? প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিলেন নরেন্দ্র মোদি, যা ভারতের ইতিহাসে নজিরবিহীন। জলবায়ু পরিবর্তন ও উন্নয়নের মতো বিশ্ব ইস্যুতে ভারতকে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছেন মোদি। একই সঙ্গে নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের মূল অংশীদারও হয়ে উঠেছেন ভারত। এখন গ্লোবাল সাউথের নেতৃত্বেরও বড় অংশীদার দেশটি। ক্ষমতায় আসার পর মোদি ভারতকে বিশ্বমঞ্চে যে উচ্চতায় নিয়ে গেছেন তা সাম্প্রতিককালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির জন্য কোনো নেতা পারেননি। বিশ্বমঞ্চে ভারতকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফের 5 বছরের জন্য সুযোগ পেলেন 73 বছর বয়সী এই বিজেপি নেতা। একই সময়ে প্রতিবেশী পারমাণবিক ক্ষমতাধর চীন ও পাকিস্তানকেও মোকাবেলা করতে হবে মোদি সরকারকে। তবে টানা 1 দশক পর এখন ভিন্ন পরিস্থিতির মুখোমুখি মোদি ও তার দল। কারণ আগের 2 মেয়াদের মতো এবার আর এককভাবে সরকার গঠন করতে পারছে না বিজেপি। সেই জন্য তাদের জোট এনডিএর উপর নির্ভর করতে হচ্ছে মোদিকে। এমন পরিস্থিতি মোদি ও তার দলের জন্য চ্যালেঞ্জিং বলেই মনে করা হচ্ছে। ইসলামোফোবিয়া ও ধর্মীয় সংঘাত ছড়ানোর ক্ষেত্রে মোদি ও তার দলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ব্যর্থতাও রয়েছে বেশ কিছু ক্ষেত্রে। এর মধ্যে অন্যতম হলো বেকারত্ব। দ্য আনফিনিশড কোয়েস্ট, ইন্ডিয়া সার্চ ফর মেজর পাওয়ার স্টেটস ফ্রম নেহেরু টু মোদি গ্রন্থের লেখক টি.ভি. পল বলেন, বিভিন্ন এজেন্ডার সরকার টিকিয়ে রাখতে মোদিকে এখন অনেক সময় দিতে হবে, অর্থাৎ অভ্যন্তরীণ ইস্যুতে আরও বেশি মনোযোগী হতে হবে। নরেন্দ্র মোদীর নতুন মেয়াদে দিল্লির সঙ্গে ওয়াশিংটনের যে সম্পর্ক রয়েছে তাতে কোনো ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। মূলত এই সম্পর্কের মাধ্যমেই ক্ষমতার ইস্যুতে উপরে উঠে এসেছেন মোদি। নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বড় অংশীদার হিসেবে আবির্ভাব হয়েছেন ভারতে। চীনের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার যে কোয়াড গঠন করা হয়েছে তারও অন্যতম সদস্য ভারত। সম্প্রতি মোদির জয়ের পর এক অভিনন্দন বার্তায় জো বাইডেন ভারত ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেছেন। বিশ্লেষকদের মতে এই সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে নিউ ইয়র্কের এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের দক্ষিণ এশিয়া ইনিশিয়েটিভের পরিচালক ফারাও আমের বলেন, এই দুই দেশের আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়ে একই ধরনের উদ্বেগ রয়েছে এবং ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে কাজ করছে। তিনি বলেন, আমরা আশা করতে পারি আরও দৃঢ়প্রতিজ্ঞ ভারত ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন স্বার্থের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে ও প্রযুক্তিগত সহযোগিতা প্রসারিত করবে। সাম্প্রতিক সময়ে দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক জোরদার হলেও মার্কিন আধিপত্যের বাইরে গিয়ে বা যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী কিছু ইস্যুতে কাজ করছেন মোদি। যেমন ইউক্রেনে রাশিয়ার হামলা সত্ত্বেও পশ্চিমা চাপ উপেক্ষা করে মস্কোর সঙ্গে সম্পর্ক ধরে রেখেছে দিল্লি। এমনকি এ ব্যাপারে সতর্ক করা হলেও পিছু হটেননি তিনি। অন্যদিকে সম্প্রতি ভারত বিরোধীদের উপর দমনপীড়নের ব্যাপক অভিযোগ উঠেছে। এই বিষয়ে যুক্তরাষ্ট্রেরও উদ্বেগ রয়েছে। ভারতের মুসলিমদের কোণঠাসা করারও অভিযোগ রয়েছে বিজেপির বিরুদ্ধে। তৃতীয় মেয়াদের ক্ষমতায় মোদি কিভাবে এসবের উপর প্রভাব ফেলেন সেটাই এখন দেখার বিষয়। মোদির আমলে অন্য দেশে পরিচালিত কিছু কর্মকাণ্ড ভারতকে প্রশ্নবিদ্ধ করেছে। সেগুলোর মধ্যে রয়েছে কানাডা ইস্যু। সম্প্রতি কানাডায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর এক শিখ নেতা হত্যায় ভারতের সংশ্লিষ্টতার কথা জানায়। এর জেরে ভারতও তীব্র প্রতিক্রিয়া দেখায়। এ ঘটনায় ঠিক 2 মাস পর যুক্তরাষ্ট্র থেকেও একই ধরনের অভিযোগ আসে, যদিও দিল্লি এই অভিযোগ অস্বীকার করে। যুক্তরাষ্ট্র ও কানাডা এ বিষয়ে তদন্তের কথা জানায়। গত 1 দশকে মোদির বিজেপি শুধু অভ্যন্তরীণ ইস্যুতেই ভূমিকা পালন করেনি, আঞ্চলিক ক্ষেত্রেও আধিপত্য দেখিয়েছে, বিশেষ করে পাকিস্তান ইস্যুতে। এর আগে সব ধরনের সিদ্ধান্ত এককভাবে নিতে পারলেও এবার দৃশ্যপট ভিন্ন। এবার কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভারতের স্বার্থ জোট নেতাদের কাছে উপস্থাপন করতে হবে বা অনুমতি নিতে হবে। একই সঙ্গে তীব্র বিরোধিতার মুখেও পড়তে হবে, কারণ বিরোধী জোট এখন আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী। এতে বিজেপির হিন্দু জাতীয়তাবাদী এজেন্ডা বাধাগ্রস্ত হতে পারে। বিশ্লেষকরা জানিয়েছেন, দুর্বল অবস্থানে থাকার পরেও চীন ও পাকিস্তান ইস্যুতে আগের মতোই প্রতিক্রিয়া দেখানোর জন্য স্বরূপে থাকবেন মোদি। মূলত সামরিকভাবে শক্তিশালী অবস্থানে থাকা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াতে চান না মোদি। যদিও 2020 সালে চীনা সীমান্তে সংঘর্ষের ঘটনার পর ভারতের পদক্ষেপ নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন এই নেতা। সামনের দিনগুলোতে পাকিস্তান ও চীন ইস্যুতে ভারত কিভাবে প্রতিক্রিয়া দেখায় তা নজরে রাখবে বিশ্বের অন্যান্য সরকার প্রধান ও নীতি নির্ধারকরা। এদিকে অনেকেই মনে করছেন, নির্বাচনী ফলাফল মোদিকে হতাশ করলেও তা আশীর্বাদ হয়েছে গোটা ভারতের জন্য।
টিভি পল বলেন, মোদি যদি একক সংখ্যাগরিষ্ঠতা পেতেন তাহলে হিন্দু এজেন্ডার গুরুত্ব দিতেন। এতে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অনেক ইস্যু চাপা পড়ে যেত। তিনি আরও বলেন, গণতন্ত্র ভারতের একটি ঐতিহ্য। এমন নির্বাচনের মাধ্যমে ভারতের মর্যাদা বাড়বে। তাই যথাযথ গণতান্ত্রিক ধারায় ভারতে ফিরে আসাটা বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের জন্য কল্যাণকর হবে। কিন্তু সবকিছু নির্ভর করছে নরেন্দ্র মোদী কিভাবে তার ভূমিকা রাখেন তার উপর। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।